হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছেন? আবার শুরু করতে হবে মানব। হ্যাঁ, কেন? কারণ প্রথমে আমি এত খিলখিল করে হাসতেছি, এটা কেমন কথা? এটা কোনো সমস্যাই আচ্ছা না। আরে আমাদের তো কথা বলার কথা ছিল অনেক কিছু নিয়ে, কিন্তু আমি রিসেন্টলি নিউজে দেখলাম যে বাংলাদেশি নিউজেই দেখলাম, বাইরের নিউজ খুঁজলাম পাইলাম না খুব একটা, যে ওই আমাদের যে নেইবাররা আছে, সেভেন সিস্টার্স, মণিপুর এন্ড এভরিওয়ান, ওরা নাকি স্বাধীন হয়ে যেতেছে ভাই। আমার অনেক বন্ধু বান্ধবী, জানাশোনা বন্ধু বান্ধবী, ওরা হচ্ছে এই যে এই মণিপুরের একটা ভিডিও দিয়ে, আন্দোলনের ভিডিও দিয়ে ক্যাপশন হচ্ছে স্বাধীন হচ্ছে মণিপুর, সেভেন সিস্টার্স ভেঙে গেল। তো আমার তখন মনে হয়েছে যে না, আমরা এটা নিয়ে একটু সিরিয়াসলি একটা আলাপ দেওয়া উচিত, মানুষের জানানো উচিত যে কি অবস্থা আসলে মণিপুরে। আমার মাথায় আসলে হচ্ছে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে এই রিলেটেড, কিন্তু মানে মানে আমি কিছু লেখায় দেখতে পাচ্ছি যে মণিপুর কি খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে, যে বা এখানে কি বিদেশি চক্রান্ত আছে, এরকম কিছু। কিন্তু আমি মানে মানে মণিপুর সম্পর্কে আমার একটা ইন্টারেস্টিং তথ্য যেটা মনে পড়ে, সেটা হলো মণিপুরের যারা হচ্ছে মুসলমান বা মণিপুরি মুসলমান, আহ, তাদেরকে বলা হয় হচ্ছে বাংলাদেশে বোধহয় পাঙ্গন। এই মণিপুরীদের এই কিভাবে মুসলমান হইলো, এইটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছিলাম অনেক আগে। তো সেখানে একটা ইন্টারেস্টিং তথ্য পাই যে মুঘল সোলজাররা যখন 1600 সালের দিকে অথবা 1700 সালের দিকে ওই সাইডে ঢোকার চেষ্টা করে আর কি, তখন ওরা যে দেখতে পায় ওখানে হচ্ছে মুসলিম সোলজার আছে, মানে মুসলিম সোলজার না, মুসলিম অধিবাসী আছে, এবং তারা দাবি করে নিজেদের আমরা তো হলো মুঘলদের বংশধর। মানে এটা কিন্তু আমি যেটা বলছি সেটা হলো মুঘলদের স্ক্রিপচারে আছে, যে মুঘলদের স্ক্রিপচারে আছে যে মণিপুরীদের কিছু অংশ নিজেদেরকে মুঘল দাবি করছে, তারা তৈমুরের বংশধর। মানে মুঘল স্ক্রিপচারে এরকম ভাবে লেখা আছে যে তারা তৈমুরের বংশধর। এই যে পাঙ্গাল কেন বলা হয় এটা কি তোমরা জানো? পাঙ্গালের ব্যাপারটা হলো আসছে বাঙাল, যারা হলো মুসলমান, মানে যেহেতু মণিপুরীরা মনে করতো যে ওই দিকের মানুষজন, মানে ওদের ওই দিক থেকে ওই দিককার মানুষজন, একটা বাঙালি ভাষা, বাংলা ভাষাভাষীর লোকজন আসলে মুসলমান, এবং এদেরই আধিক্য বেশি, বা তাদের তাদের মধ্যে যারা হচ্ছে এই মুসলিম মণিপুরী, তাদেরকে তারা ওই চিহ্নিত করার উপায়টা হলো পাঙাল বলে আর কি। মানে যেমন পশ্চিম বাংলার লোকজন বাঙাল বলে, ওই দিককার লোকজন পাঙাল বলে। চিটাগাঙে যেমন ভুইঙ্গা বলে, একই রকম মনে হচ্ছে না আপনার কাছে? মানে আমরাই তো চিটাগাঙে ভুইঙ্গা, আমরাই মণিপুরে পাঙ্গাল, এজ ইফ আমাদেরকে কেউ দেখতে পারে না। আমরাই সিলেটে আবাদি। এই পাঙ্গাল আচ্ছা, বা অনেকে ওইখানে পাঙ্গালিও বলে, তো ক্লিয়ারলি বোঝা যায় যে বাঙালিদের রেফার করতেছে। এই হিস্ট্রিক্যালি দেখা যায় যে দুইবার হচ্ছে বিগ মাইগ্রেশন হয় মণিপুরে এই পাঙ্গালদের। তো 1606 সালের দিকে মণিপুরীর রাজা তার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তখন সে দেখছে যে যুদ্ধ করে পারবে না, তো তখন হচ্ছে তার প্রতিবেশী একটা রাজ্যে, সে নাম তারাফ, যেটা হচ্ছে যে হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এই এলাকায় ছিল। তো ওইখানকার রাজার কাছে যায় যে আমাকে তুমি কিছু সৈন্য দাও, আমি তোমায় টাকা পয়সা দিতেছি, আমার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ হবে, আমার জিতা লাগবে। তো সে তখন 1000 সৈন্য দেয়। 1000 সৈন্য 1600 সালে তো অনেক। তো 1000 সৈন্য দেয় এবং সাথে তার ভাইকে পাঠায় যে সে অনেক ভালো যোদ্ধা, সেনাপতি, মণিপুরি প্রিন্সেস, এক প্রিন্স আর এক প্রিন্সের বিরুদ্ধে যুদ্ধ। ভাই ভাই যুদ্ধ আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভাই ভাই যুদ্ধ, যায়, হারে। হারার পর হচ্ছে সব যারা হচ্ছে বেঁচে ছিল, এই যে মুসলিমরা, যোদ্ধারা হচ্ছে আটকা পড়ে, মানে বন্দী। তো আমি একটা কাজে এই মণিপুরি মুসলিম, এই পাঙ্গন, আমাদের এখানে তো পাঙ্গন বলে, তো পাঙ্গন সম্প্রদায়ের মুরব্বীদের সাথে আমার আলাপ করার সৌভাগ্য হয়েছে। তো তারা বলে যে হ্যাঁ, এটা সত্য যে যখন আটকা পড়ে তখন হচ্ছে এই জেলে জেলে বন্দি বাঙালি মুসলিম সৈন্যদের, বা এই যে তখন তো এসে হবিগঞ্জ তো সিলেটি সিলেটি মুসলিম সৈন্যদের অপশন দেওয়া হয় যে তোমরা হচ্ছে বাঁচতে চাইলে তোমরা এই মুসলিম ধর্ম ত্যাগ করে তুমি আমাদের ধর্মে আইসা পড়ো। ওরা তখন বলে যে না, আমরা এটা করব না। তো ওরা অনেকে অনশনে যায়। অনশনে যেয়ে হচ্ছে লোকজন মরা শুরু করে, সৈন্যরা। তখন এটা দেখে হচ্ছে খুবই ইমপ্রেসড হয়, ওই যে এই বিজিত প্রিন্স যে কিং হয়েছে পরে, সে তখন বলে যে না, ঠিক আছে, তোমরা এই তোমাদের মরার দরকার নাই, ঠিক আছে, তোমরা তোমাদের আইডেন্টিটি ধরে রাখো। আইডেন্টিটি মানে হচ্ছে রিলিজন ধরে রাখো, সমস্যা নাই। এবং তোমরা মণিপুরি এই নারী বিয়ে করো। বিয়ে করে জমি জমাও দিচ্ছে। তারা হচ্ছে মানে অ্যাকসেপ্টেড হয় আস্তে আস্তে ধীরে। ওই সময় আবার হচ্ছে ওই বার্মিস রাজার সাথে মণিপুরের একটা যুদ্ধ হয়। তো ওই যুদ্ধে আবার এই সৈন্যরা ভালো পারফরমেন্স দেখায়। এরপর থেকে আস্তে আস্তে ইন্টিগ্রেটেড হয়ে যায়।
মানে ওরা মানে একদম মণিপুরের লোকজনের মতোই, ভাষাও অনেকটা অলমোস্ট ওই রকমই, কিন্তু ইন্টারেস্টিংলি তারা মুসলিম। আর বাংলাদেশে মণিপুরি থাকে হচ্ছে 3 ধরনের, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, তারপর হচ্ছে এই যে পাঙ্গন বাঙালি, আর হচ্ছে মেইতি মণিপুরি। আমাদের যে আমরা যে মণিপুর রাজ্য নিয়ে কথা বলবো, ওখানে কিন্তু হচ্ছে মেইতিরাই সংখ্যাগরিষ্ঠ এবং ওদেরই রাজ্য ছিল। আমি আরেকটা হিস্ট্রিক্যাল দেই, এই যে আরেকটা জিনিস তোমরা জানো নাকি যে ওরা যে মানে আমাদের বাংলা হরফে লিখে, অহমিয়ারা যেমন। এটা তো জানি না, মানে কি, মানে মানে আমি শুনছি যে ওদের 2টা অক্ষর আছে, একটা নাম প্রবাবলি মৈতেই, আরেকটার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া, একটা বাংলা আরেকটা হচ্ছে লোকাল ইন্ডিজিনিয়াস কিছু একটা। আচ্ছা, আমি জানি আমি জানতাম না বিষ্ণুপ্রিয়া কি হচ্ছে মানে বাংলা, আমি জানতাম বাংলা হরফে মানে ব্রাহ্মী লিপিতে লেখা হচ্ছে, মানে বাংলা ভাষাকে বাংলা হরফে, বাংলা হরফ, স্ক্রিপ্টে। তো হরফ তো স্ক্রিপ্ট ব্যবহার করা তো মানে এটা তো তেমন কিছু কোনো ব্যাপার না, এরকম তেমন তো কিছু না। কেন এটা হচ্ছে একটা, আমি হচ্ছে ওই 2020-এ একটা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলাম। ইন্ডিয়া আমার এক মণিপুরি ফিল্ম মেকার বন্ধু আমাদের, তার ইন্ডিয়াতে মানে তার বাসায় দাওয়াত দিছিল। তারপর হচ্ছে আড্ডায় শুরু হয়েছে, তারপর আড্ডায় হচ্ছে অনেক আলাপ টালাপের পরে মানে এক ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হইলো। তারা অ্যাকিউজ করলো এই যে ফিল্ম মেকার বান্ধবী যে বাঙালিরা নাকি কলোনাইজার, বাঙালিরা তাদের মণিপুরের এই যে ভাষা সংস্কৃতি সব আগ্রাসন চালাইছে, আর তাদের রাজাকে ভুল টুল বুঝাইয়া এগুলা বাঙালি হরফ চাপাই দিছে। তো তখন আমি জানতাম না, তখন আমি তো একটু ভেবাচাইয়া খাইছি যে হায় হায়, আমরা তো আসলেই মনে হয় খারাপ। তো তারপর হচ্ছে একটু মানে হিস্ট্রি পরে ঘাটলাম, দেখলাম যে হচ্ছে এই 1717 সালে ওদের যে রাজা ছিলেন, মানে ওই যে আগের প্রিন্সের হচ্ছে মনে হয় হচ্ছে নাতি টাতি হবে, যেটা আমরা আলাপ করলাম, তো ওনার নাম হচ্ছে পাম হেইবা। তো পাম হেইবা সুন্দর ভালো, উনি ক্ষমতায় আসছে মানে 1700 সালে, তারপর সুন্দর রাজ্য চালাইতেছিল। তারপর 1717 সালে সিলেট অঞ্চল থেকে বাঙালি হচ্ছে সাধু যায় কিছু আর কি, ধর্মপ্রচারক, বৈষ্ণব ধর্মপ্রচারক। মানে এইটা কি হচ্ছে ওই যে শ্রী চৈতন্য যেমন ওদিক থেকে কুষ্টিয়ার ওদিকে, আমাদের কুষ্টিয়ার ওদিকে আসছে, তেমন মানে ওই বৈষ্ণবের লোক মানে বৈষ্ণব ধর্মের লোকজন কি তখন ওদের একটা চলছে, তাই তো? ওদের একটা মাইগ্রেশন চলছে বিভিন্ন জায়গায়, মানে বায়াত নিয়ে যাওয়ার একটা কনসেপ্ট। বুদ্ধের মতো, বুদ্ধ নাকি সব ঘুরে বেড়াইছে এই যে। আপনি ভাবতেছেন বৌদ্ধরা, আমি ভাবছিলাম তাবলিগ জামাত। না, হিসাব তো তাবলিগ একই, জামাত কনসেপ্ট তো একই। তো ওইরকম তাবলিগ জামাত স্টাইলে সে হচ্ছে কিং পাম হেবার কাছে গেছে, গিয়ে বলছে এই যে দেখো আমাদের এই বৈষ্ণব ধর্ম এরকম। তারপর সে খুবই ইমপ্রেসড হয়েছে। তারপর হচ্ছে রাজাকে বলছে যে এই যে আজকে থেকে আপনার নাম গরিবে নওয়াজ। আসলেই আসলেই গরিবে নওয়াজ মানে গরিবে নওয়াজ। না, তখন সিলেট অঞ্চলে তো বোধহয় হচ্ছে ওই যে শাহজালাল চলে আসছে, রাইট নাকি? শাহজালালের আগে চলে আসছে, 300 বছর আগে চলে আসার কথা। শ্রী চৈতন্যর আগের, না না না, মানে টাইমটা কত, মানে হচ্ছে এটা 1700 সালের কাহিনী না? হ্যাঁ 1717 তাহলে সালে। ডেফিনেটলি শাহজালাল তো অনেক আগেই আসছে। শাহজালাল কি ব্রিটিশরাই অলমোস্ট চলে আসছে ধরেন। শাহজালালের টাইমে কিন্তু আসলে ওই হিন্দু মুসলমানদের ওই ভাষা এবং সবকিছু আসলে মিলেমিশে একাকার হয়ে গেছিল আর কি। তখন এই যে গরিবে নেওয়াজ কিন্তু আসলে ওই সিলেট অঞ্চলের প্রভাব আর কি। ওই তো তাকে বলছে যে আপনার নাম আজকে থেকে গরিবে নেওয়াজ, আর আপনি এই যে এই এই যে যেই ধর্ম আপনারা পালন করেন, ওই ধর্মটার নাম হচ্ছে সানামা হিজাম আর কি, তাদের মানে ইন্ডিজিনাস ধর্ম। তো ওইটা বাদ দেন, আপনি হচ্ছে এই যে বৈষ্ণব ধর্মে আসেন। আর এই যে এইসব কি জিনিসপত্র দিয়ে আপনারা লিখতেছেন, এগুলোও বাদ দেন, বাংলায় লেখা শুরু করেন, মানে বাংলা হরফে লেখা শুরু করেন। একটা ছবি আছে ইন্টারেস্টিং, গরিবে নওয়াজ, এই যে এই সতীদাস গোসাই, তার নাম হচ্ছে সতীদাস গোসাই, যে উইকিপিডিয়া একটা ছবিও আছে, মানে একটা সেরেমনি ওরা রিএনএক্ট করছে আর কি। সতীদাস গোসাই গরিবে নওয়াজ মিলে মেইতি স্ক্রিপ্টে যা ছিল সব পড়াইতেছে, মাই গড, এবং সব পড়াই ফেলছে। মৈতি এটা বাতিল, এটা পড়াই ফেলতে হবে নাকি? এই কনসেপ্টটা হলো ওই কনসেপ্ট যেটা হলো শয়তানের, মানে এরা আগে শয়তানের স্ক্রিপ্ট পুরাই ফেলতে হবে না, এরকম ইতিহাসে তো এরকম ঘটনা বহু ঘটছে, এই জন্যই আর কি বলতে চাচ্ছি। তো কি হয়েছে, এই যে আমার যে বান্ধবী আমাকে অ্যাকিউজ করছে, ওটা তো সত্য, এই কাজ তো হয়েছে। তো এরা হচ্ছে এটা বুঝতে মানে অনেক বছর লাগছে যে আমরা আমাদের উপর যে এটা চাপাই দেওয়া হয়েছে বা তো এই 1980-র দিকেই
মোটামুটি এক ধরনের শুরু হয় যে আলাপ, যে এটা তো আমাদের স্ক্রিপ্ট না, ওই স্ক্রিপ্টটা একদম 1980 হারায় যায় নাই। আচ্ছা, মানে তুমি যেটা বলতে চাচ্ছ এটা কি মেইতি স্ক্রিপ্ট, তাই তো? হ্যাঁ নাকি হ্যাঁ, আমি মেইতি বুঝতে স্ক্রিপ্ট পারছি না। ওদের, হ্যাঁ ওদের যে হচ্ছে আদি স্ক্রিপ্টটা ওটা হারায় যায় নাই, ওটা ছিল। হুম, এবং এরা 1980 দিকে, এর আগেও 60s দিকে আবার হচ্ছে মানে হুম, আবার শুরু করে ওদের স্ক্রিপ্টে লেখাপত্র। কিন্তু একটা জিনিস হচ্ছে আটকায় রাখছিল, যেটা হচ্ছে যে মানে ইয়াতে কিন্তু বাঙালি আছে, বাঙালি বা সিলোটি যদি ধরি আমরা 1.5% মতো আছে এই যে, মণিপুর রাজ্যে। হ্যাঁ মণিপুর রাজ্যে। তাইলে আমরা বলতে পারি যে এই যে 1.5%-এর একটা ভাষাই কিন্তু স্বাধীন হওয়ার পরে ব্রিটিশদের কাছ থেকে মণিপুর রাজ্যে এরা তো এই হরফে লিখতো, ভাষায় তো না, এই হরফে লিখতো। হুম হুম এখন মেইতিরা হচ্ছে দাবি তোলে যে আমাদের স্ক্রিপ্ট করা হোক, কিন্তু নাগা এবং কুকিরা এটা মনে করে যে না, এটা তো আসলে বাংলা হরফে লেখা হইতেছে, এটা তো কারোরই না, আসলে হুম মেজরিটি দিয়ে আমাদের উপর তো চাপাই দেওয়া হইতেছে না। হুম এবং 2005 সালে এসে কিন্তু পার্লামেন্ট আইন পাস হয় আলটিমেটলি, যে আমরা আর হুম এই যে এই বাঙালি আমরা ক্লাস 1 থেকে এখন থেকে মেইতি ভাষায় বইপত্র চালু করব, এবং গ্রাজুয়ালি আমরা হচ্ছে এই যে হুম এই বাংলা ইয়াকে সরাই ফেলবো। হুম তখন ইয়ারা অপোজ করছিল, এই যে নন মেইতি যারা হচ্ছে মোটামুটি 40%-এর মতো এই হুম কুকি এবং নাগা অধিবাসী আছে মণিপুরে, হুম তারা বলছে যে না, এটা এই মেইতিদের মেজরিটির আমরা নিব না। তখন তারা বলছে, হুম। মানে মেইতিরা হচ্ছে প্রস্তাব করছে এবং পরে ওটা গৃহীত হয়েছে যে ঠিক আছে, নন মেইতিরা হচ্ছে এই রোমান হরফে এখন লিখে, আচ্ছা। মানে রোমান হরফে হচ্ছে তাদের ভাষাটা চর্চা হয় আর কি, হুম নাগাদেরটা এবং হচ্ছে এই যে মানে কুকিদেরটা। বাঙালি হরফ পুরোটা হচ্ছে বিদায় ওখান থেকে, তাই তো? পুরাটা বিদায়। এন্ড। এবং একটা মজার জিনিস আমি দেখলাম যে ওইখানে হচ্ছে এই যে বাঙালিদের হুম সংগঠনগুলা এই আন্দোলন করতেছে, তাদের হুম ভাষা কেড়ে নিতেছে, কারণ অনেক হুম। হচ্ছে স্ট্রিট সাইন, একটা জেলা আছে, সিলেটি, মানে বাঙালি সিলেটি লোকজন মেজরিটি, ওইখানে হচ্ছে সাইন ছিল বাংলায়, ওইগুলো মুছে ফেলা হচ্ছে, মুছে হচ্ছে এটা নিয়ে মেইতি বাংলা ভাষায় খুব দেওয়া আচ্ছা, হচ্ছে। গর্ব যেটা আমার ফিল এখানে করে। একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, ওখানে যদি সিলেটি লোকজন অনেক আগের থেকে মাইগ্রেট করে, তাদের হুম ভাষার না না না, মাইগ্রেট করে নাই, ব্রিটিশরা একটা জেলা কাইটা হচ্ছে এই যে মণিপুরের মণিপুরের সাথে সাথে। দিয়ে দিছিল আচ্ছা, এই। মানব মানে কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, মানে আমার হচ্ছে অনেকগুলো অ্যাসাইড ছিল। একটা অ্যাসাইড হচ্ছে আপনি বলতেছিলেন না যে ওই যে গরিব নেওয়াজ কেন হচ্ছে হিন্দু হবে, হুম এইটা একটা অদ্ভুত এক্সাম্পল আছে মণিপুর থেকে একটু দূরে নেপালে। হুম নেপাল হচ্ছে নিজেকে একসময় আসলি হিন্দুস্তান বলতো, আপনারা জানেন কিনা জানি না। হুম হুম কারণ তারা বলতো যে মারাঠিরা বা যে কোনো হিন্দুরা, মানে এখন যেটাকে আমরা ভারত বলি, ওখানে যত হিন্দু আছে ওরা হচ্ছে টেইন্টেড বাই ইসলাম, তাদের মধ্যে ইসলাম ঢুকে গেছে, এটা হুম বলছে। কিন্তু ওদের প্রাইম মিনিস্টার, কারণ নেপাল হচ্ছে বহুদিন ধরেই এক ধরনের ডেমোক্রেসি না হইলেও ওই যে উজিরে আলম টাইপের এক ধরনের একটা ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার চর্চা করে আসতেছিল, যে রাজার হাতে কিছু পাওয়ার থাকবে আর মিনিস্টারের হাতে কিছু পাওয়ার থাকবে। প্রাইম মিনিস্টারের নাম তারা রাখছিল হচ্ছে মুখতিয়ার, হুইচ সাউন্ডস ভেরি সারপ্রাইজিংলি উর্দু। হুম মুখতিয়ার শব্দটা আসছে হচ্ছে মুখ্য এখতিয়ার এখান থেকে। মানে নিজেরা বলতেছে যে তারা হচ্ছে আসলি হিন্দুস্তান, কারণ তারা টেইন্টেড বাই ইসলাম না, তারা হচ্ছে এই জিনিস করে ফেলছে। এবং আমি নেপালের প্রসঙ্গ আনতেছি আর অন্য কারণে, সেটা হচ্ছে নেপাল, মণিপুর, হায়দ্রাবাদ, এই জায়গাগুলো আমার কাছে খুবই সিমিলার মনে হয়, কারণ সবগুলোই তো আসলে ধরেন প্রিন্সলি স্টেট। এর মধ্যে নেপাল ভাগ্য ভালো যে ওর সাথে তিব্বত ছিল, যেটা পরে চীন হয়ে গেছে, ওটার বর্ডার ছিল, তাই ব্রিটিশদের হাত থেকে বের হয়ে যেতে পারছে। হুম হায়দ্রাবাদ নেহরুর হাতে পড়ে গেছে, মণিপুরও পড়ে গেছে। এবং প্রিন্সলি স্টেটই একমাত্র না, আমি হচ্ছে একটা খুবই ভিন্ন একটা অ্যাসাইড, এটা হচ্ছে যে রংপুর নামে একটা জায়গা আছে না বাংলাদেশে, ওটাও কিন্তু প্রিন্সলি কোচের স্টেট পার্ক ছিল। মানে মানে। কুচবিহারের অংশটা কিন্তু প্রিন্সলি হুম স্টেট ছিল অনেকদিন। এবং আমার নিজের পার্সোনাল অবজারভেশন হচ্ছে যে ভারতবর্ষের শুধু সেই জায়গাগুলোই উন্নত যে জায়গাগুলো প্রিন্সলি স্টেট না, না, এটা নিয়ে সেই কার জায়গায়। লেখা জানি পড়েছিলাম আমি, মানে সে বলতে চাচ্ছিল যে প্রিন্সলি স্টেট গুলোর রাজারা, হুম তারা হুম হচ্ছে খুবই স্বৈরাচারী ছিল, এবং তারা ওই যে অর্থ, মানে নিজাম, যেমন হচ্ছে হুম হুম। নিজাম নিয়ে অনেক এখন খুবই, কারণ সে উর্দু নিয়ে অনেক চর্চা করতো, এবং সে সামাজদার আর্ট কালচারের, এবং তার যে সামাজদার। ইউনিভার্সিটি, সে তো আমাদের হচ্ছে মানে রবীন্দ্রনাথের ফ্রেন্ড ছিল, এবং হুম হুম ওর যে হচ্ছে ইউনিভার্সিটিটা, নিজামের যে ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট আমি গিয়েছিলাম আর কি। ওখানে কিন্তু রবীন্দ্রনাথের মানে প্রতিষ্ঠা হওয়ার সময় রবীন্দ্রনাথ মানে একটা চিঠি লিখেছিল বা এরকম, সেই চিঠিটা এখনো আছে ওদের ওয়েবসাইটে। আমি এটা বলতে চাচ্ছিলাম যে হচ্ছে এই যে নিজামরা অনেক টাকা হুম। পয়সা হচ্ছে নিজেদের কুক্ষিগত করে রেখে কিন্তু মোটামুটি না খাইয়ে রাখতো আর কি। না, আমি এই জন্যই আসতেছিলাম, আমি মণিপুরে ফেরত আসতেছি, আমি আমি ওদের এখন যাচ্ছি এই কারণেই। মানে আমি হচ্ছে 1820 থেকে, 1820 না, প্রথম হচ্ছে রেল লাইন হইলো কবে, 1850-এর সময় হুম হুম ইন্ডিয়াতে রেল লাইন বানানো শুরু হইলো।
ওই 1850-এর সময় থেকে 1910 পর্যন্ত রেল লাইনের বিস্তার দেখতেছিলাম। আপনি ইন্ডিয়াতে দেখবেন রেলওয়ে গুলো এমন সব জায়গা দিয়ে গেছে যেগুলো হচ্ছে প্রিন্সলি স্টেট না। এইটার একটা ইন্টারেস্টিং এক্সাম্পল হচ্ছে ময়মনসিং এ যে ট্রেনটা গেছে দেখবেন যেটা গাজীপুরের উপর দিয়ে যায়, গাজীপুরের উপর দিয়ে ট্রেন পাঠানোর কোনো কারণ নাই ভৈরবের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকতে। প্রবলেমটা হচ্ছে ভৈরব 1 নম্বর পানির নিচে তখন হাওড়ার অঞ্চলের কারণে, 2 নম্বর ভৈরব হচ্ছে ত্রিপুরার পাশে, মানে ব্রাহ্মণবাড়িয়া, ভাইদের ব্রাহ্মণবাড়িয়ার পাশে। তো এই কারণে ট্রেনগুলো বানানো হইতে হচ্ছে প্রিন্সলি স্টেট অ্যাভয়েড করে। পরবর্তীতে প্রিন্সলি স্টেটের ওখানে ট্রেন বানানো হয়েছে, মানে রংপুরের একজন লোকই, রংপুরের একজন প্রাক্তন বামপন্থী ভদ্রলোক, এখন তাকে আর দেখি না ওইরকম, উনি হচ্ছে আমাকে হচ্ছে দাবি করছিল যে আমার এই কথা সত্য না, কারণ রংপুরে তো সান্তাহার রেল স্টেশন আছে। ব্যাপারটা হচ্ছে যে সান্তাহার তো বগুড়াতে, মানে সান্তাহার হচ্ছে কুচবিহারের ওই যে ওদের যে প্রিন্সলি স্টেট ওটার বর্ডারে পড়ছে। এইটা নিয়ে তার এক ধরনের দাবি ছিল আমার কাছে যে প্রিন্সলি স্টেটের বর্ডার নাকি সান্তাহারের উপর পড়ে। আমার পয়েন্টটা সেটাও না, আমার পয়েন্টটা হচ্ছে যে রেল স্টেশন তো আপনি বানাবেন কারণ আপনি প্রিন্সলি স্টেট থেকে টাকা আনতে চান, আপনি প্রিন্সলি স্টেট থেকে রিসোর্স আনতে চান, কিন্তু আপনি প্রিন্সলি স্টেটকে ডেভেলপ করতে চান না, কারণ ব্রিটিশদের মাথা ব্যথা না। মানে বাংলাদেশ যেটা স্বাধীন দেশ, এটা হওয়ার পিছনে আসলে আমরা যে প্রিন্সলি স্টেট না, লার্জলি ঢাকা যে ব্রিটিশদেরই আন্ডারে কিন্তু অবহেলিত, এই ডুয়ালিটি অনেক কাজে দিচ্ছে। কারণ বাকি জায়গাগুলোতে ডুয়ালিটি নাই, ধরেন হায়দ্রাবাদে ডুয়ালিটি নাই, হায়দ্রাবাদ অবহেলিত কিন্তু ওর অবহেলিত না হওয়ার সুযোগ নাই কারণ ওটা রাজা আছে। আমাদের দেশের লোকজন দেখবেন রাজা কনসেপ্টের সাথে আমরা পরিচিত না। আমাদের শেষ রাজা ছিল সিরাজউদ্দৌলা, সেও কোনোদিন ঢাকায় আসে নাই। সিরাজউদ্দৌলার সাথে মানে কানেকশন তো খুবই লুজ ছিল ঢাকার সাথে, মানে পানির নিচে তো পানি এবং কলেরা, ঢাকা তো পানি এবং হ্যাঁ, মানে ওই মুর্শিদাবাদ কিন্তু ওই দিকটা নিয়ে ব্যস্ত ছিল, এইদিকে এই নদীর ওই পারে কি হচ্ছে এটা নিয়ে অতটা মাথা ব্যথা ছিল না। লোকজন হচ্ছে খুব বিশ্বাস করে যে আমরা হচ্ছে বাঙালি জাতি, এবং আমরা তো আসলে বাঙালি জাতির তো অস্বীকার করার কিছু নাই, আমরা 3 জনই বাঙালি। আমাদের সবচেয়ে বেশি কমপ্লেন যেটা আসে আমি কমেন্ট বক্সে দেখি সেটা হচ্ছে যে 3 জন পুরুষ এবং 3 জন বাঙালি পুরুষ। সো আমরা খুবই হোমোজিনিয়াস কথাবার্তা বলার কথা। কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এই যে বাংলাদেশের যেই ধরেন ডেভেলপমেন্টটা হয়েছে, আমি দেখতেছিলাম যে 1910-এ পুরো বাংলাদেশ হচ্ছে ট্রেন লাইন রেল লাইন দিয়ে ছেয়ে গেছে, যেটা আমরা পড়ছি 47-এ 65-র পর রেল লাইন উপরে ফেলতে হয়েছে কলকাতার সাথে, মানে পশ্চিমবঙ্গের সাথে। মণিপুরে কোনো রেল লাইন ছিল না। আমার পয়েন্টটা হচ্ছে এইখানে, ইভেন বার্মাতেও ব্রিটিশরা রেল লাইন করছে। বার্মাতে ব্রিটিশরা কিছু রেল লাইন করছে, জাপানিরা যখন বার্মা দখল করে তারা ওটা আরো বাড়াইছে, কারণ বার্মা কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার পার্ট ছিল 1930-28 পর্যন্ত। 28-এ হচ্ছে বার্মাকে তারা লুজ করে দেয় মোটামুটি জাপানিদের ভয়ই। কিন্তু মণিপুর হচ্ছে খুবই অদ্ভুত, তখনকার ব্রিটিশ ইন্ডিয়া যদি আপনি চিন্তা করেন মাঝখানে একটা স্পেস, যেই স্পেসটাতে কোনো ডেভেলপমেন্ট হয় নাই, কিন্তু যেই স্পেসটা ব্রিটিশদেরও না। সো আপনি যখন বলতেছেন যে ব্রিটিশ যা একটা জেলা দিয়ে দিছে মণিপুরকে, ইটস মোর লাইক মণিপুর কিছু জায়গায় ছাড়তেছে না ব্রিটিশদের হাতে, এবং জায়গাটা হচ্ছে জাস্ট মানে আনডেভেলপড প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমি হচ্ছে মানে এই ব্যাপারটা আমার কাছে খুব মজা লাগে যে ধরেন আমি নিজেও দেখছি এটা 7 সিস্টার্সে ঘুরতে গেলে, যে ওরা দাবি করে যে বাঙালিরা, যেমন মেঘালয়ে এই দাবি প্রচুর, এই দাবি বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মৌসুমী ভৌমিক একবার কথা বলছিলেন যে মেঘালয়ের লোকজন বাঙালিদেরকে উচ্ছেদ করেছে, আমি যেতে পারি না, আমার শিলং, এইসব কথাবার্তা অনেক নাকি নাকি মানে ইউনো। তো উনি হচ্ছে এইসব কথাবার্তা বলছিলেন খুবই ইন্টারেস্টিংলি আমার কাছে যেটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে মেঘালয়ে যে বাঙালি মানে উৎপীড়ন না হোক, বিভিন্ন মেঘালয়ে বলেন মণিপুরে বলেন বাঙালি প্রবেশ, বাঙালির ভাষা চাপায় দেওয়া, এটা কিন্তু বাংলাদেশের লোকজন করেন নাই। না না না, সোহাগের দাবি অনুসারে যে সিলেট থেকে তো এটা হচ্ছে সিলেটের দিকে যায়, ধরেন মানে প্রথমত ওই বাংলাদেশ কনসেপ্টটাই তখন ছিল না। সেটা আমি ঠিক আছে, কিন্তু মানে এইভাবে তো আর হিসাব হয় না, এই ভূখণ্ড থেকে বাঙালিরা যে ওখানে যে আমি আসামে অ্যাটলিস্ট দেখছি যে ওদের বাঙালি বিদ্বেষের একটা বড় কারণ হচ্ছে শেষ পর্যন্ত 1800 সালের দিকে, মানে ব্রিটিশরা যখন একবার কলকাতায় রাজধানী করে ফেলছে, তখন কলকাতা থেকে পুরা বা আশেপাশের এলাকাতে ধরেন চিটাগাঙের লোকজন যে আমাদেরকে বইঙ্গা বলে, ওরা তো নিজেদেরকে পুরাপুরি বাঙালি মনে করে না, ওরা তো নিজেদেরকে এক ধরনের স্বাধীন চেতা মানুষই মনে করে। কিন্তু মানে ওদের ভাষাও আছে, যদি ভাষাভিত্তিক জাতীয়তাবাদ ধরেন, চিটাগাঙের ভাষা আমি কিছু বুঝি না, আমি খালি আই গম নলার মানে আমি ভালো নাই এটা বলতে পারি, এবং ইট ডাজন্ট সাউন্ড বেঙ্গলি টু মি এট অল। সো চিটাগাঙের লোকজন তো ধরেন বাংলাদেশের সাথে আছে, কিন্তু চিটাগাঙের লোকজনের উপর তো বাংলা ভাষা চাপানো হয়েছে, এবং সেটাও কিন্তু 1800 সালের পরেই। তো মণিপুরের ব্যাপারটা আমার কাছে মনে হয় খুবই স্ট্রেঞ্জ। মানে ধরেন আমি যেটা সবসময় বলি যে ব্রিটিশরা আসলে বাঙালিকে মানে কলোনাইজ করে নাই, ব্রিটিশরা কলকাতার বাঙালিদের সাহচর্যে বাকি ভারতে কলোনাইজ করছে, কলকাতার বাঙালিকে সাথে নিয়ে। সো মণিপুরের লোকজন আসলে ধরেন যেমন কুকি যে জিনিসটা, আমি খুবই অবাক হয়ে দেখলাম
যে কুকিরাই তো হচ্ছে ধরেন বিভিন্ন নামে চলে, কোথাও মিজো, কোথাও কুকি, আবার ব্রিটিশ আমলে লুসাই। কুকিদের হচ্ছে কাউন্সিল আসছে, তাদের হচ্ছে বার্মাতে হচ্ছে তাদের নাম চীন। খুবই স্ট্রেঞ্জ, তাদের সাথে চীনের বর্ডার নাই। আমার একটা প্রশ্ন, তাহলে বম কারা? বমরাও কি হচ্ছে এরাই না? সেম Same? এথনিসিটি। আচ্ছা, খুবই স্ট্রেঞ্জ। তো এই যে কুকিরা, এই কুকিদেরকে গ্রুপ করছে হচ্ছে ব্রিটিশরা। তারা বলছে এই ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে কুকিশ ল্যাঙ্গুয়েজ। কিন্তু বার্মিজ যারা চীন, তারা হচ্ছে কুকি হিসেবে বাকিদেরকে স্বীকার করে না, তারা বলে আমরা ডিফারেন্ট। এটা খুবই মানে আমার কাছে খুবই র্যান্ডম মনে হয়েছে। যে ধরেন আমি বলতেছি এই মানে ধরেন আমি বা আবিদ ভাই বলবো যে বম চীন কুকি সেম সেম, বার্মাতে গেলে তারা বলবে না আমরা তো মোটেও সেম না, আমরা তো ডিফারেন্ট। আবার মিজোরামে গেলে কি হবে জানি না, কিন্তু নাথান বোমের কাছে গেলে হি উইল কাম আপ উইথ সামথিং ভেরি ডিফারেন্ট ফ্রম হোয়াট এনি অফ আস উইল সে। সো প্রত্যেকটা মানে পুরো ঘটনাগুলো আসলে আমি কোনো ব্যাখ্যা পাই না। মানে মণিপুরে যেমন ধরেন আমি ভাবছিলাম মণিপুরে খালি মণিপুরি থাকে, এবার আমি জানতে পারলাম মণিপুরে নাকি নাগা থাকে, কুকি থাকে। এবং মণিপুরের নাম যে মণিপুরের নাম তো ধরেন ইট সাউন্ডস ভেরি বেঙ্গলি, সাউন্ডস রংপুর। আমি জানি না মণিপুরের নাম মণিপুর কেন। আচ্ছা, ওইটা হচ্ছে এই যে আমাদের সতীদাস গোসাই, তার ওদের নাম ছিল হচ্ছে কাংলেই পাক। যে এই কাংলেই পাক টাক বাদ দাও, সংস্কৃত একটা নাম দাও। হ্যাঁ, মণিপুরম, কাঞ্চনপুর, আসলেই মণিপুর। কলোনাইজেশন একেবারে। ওদের ভাষা, ওদের হচ্ছে রাজধানী সব চেঞ্জ, ওদের রাজার নামও চেঞ্জ, গরিব নওয়াজ। গরিব নওয়াজ। ইম্ফল কি তখনই রাজধানী হইলো ওদের? হ্যাঁ, ইম্ফল ওই সময় ইম্ফলে হচ্ছে তো ওরা হিস্ট্রিক্যালি থাকে এবং হচ্ছে ধান টান এই যে আমাদের মতো ভাত খায়। হ্যাঁ, ইম্ফল তো ভ্যালি না? হ্যাঁ হ্যাঁ, ভ্যালি তো। গেছেন কিনা জানি না, ইম্ফল কিন্তু খুব খারাপ অবস্থা, মানে খুব ডেভেলপ কিছু না। তুমি যেটা বলতেছিলে আর কি, যে মণিপুরে আমিও ভাবতাম যে মণিপুরিরা থাকে, যেহেতু আবার আমরা কলোনাইজ করছি মণিপুরের এই সংস্কৃতিকে, মানে আমরা মানে বাঙালিরা। তো আমি দেখতেছিলাম এবারের যে ঝামেলাটা, এটা হচ্ছে কুকি আর হচ্ছে মণিপুরীদের ঝামেলা। তখন আমি হচ্ছে একটু নড়ে চড়ে বসলাম যে আচ্ছা, কুকিরা তো ওই যে আমাদের আবার কুকি চীনরা এই নাথান বমরা ইয়া চায়, স্বায়ত্তশাসন চায়, এই সব পার্বত্য যে এলাকা এটা ওরা একটা এক ধরনের ওইখানে হচ্ছে এই, আমি যদি গ্রসলি বলি, কেউ আমাদের মানে ভুল এটা ধরলে লাভ নাই, 20% হচ্ছে কুকি, 20% নাগা, আর হচ্ছে আগে তো 60% ছিল, এখন আরো কমছে, ধরলাম হচ্ছে যে 55% হচ্ছে, 55% মেইতি থাকে, মেইতি বা মণিপুরি। গত বছরের 3 মে থেকে একটা ওরা হচ্ছে ওই, আমরা ইন্ডিয়া এপিসোডে বলছিলাম যে ওই যে এসটিসি শিডিউল কাস্ট, ওরা হচ্ছে ওইটার দাবি জানায়। তারপর যেহেতু মণিপুরিরাই ক্ষমতায়, মানে মণিপুরের ইয়াটাও আমি একটু বলি যে ওদের হচ্ছে পার্লামেন্টে সিট আছে খুব সম্ভবত 60টা, 40টাই মনে হয় হচ্ছে মণিপুরীদের এলাকায় আর কি, ইম্ফালে, কারণ মূল জনসংখ্যার সেন্টারটা হচ্ছে ইম্ফাল। কিন্তু ইম্ফাল ভ্যালি যেটা আর কি, যেটা সমতল বা মোস্টলি সমতল, ওইটা হচ্ছে মাত্র 12% বা 13% জায়গা। এখন ঝামেলাটা হয়েছে এখানে তো এতগুলা লোক থাকে, আর বাকি এই যে পাহাড়, বাকিটা হচ্ছে পাহাড়। মানে আমরা যদি ধরি একটা বৃত্ত আঁকি, ইম্ফাল এবং ইম্ফাল ভ্যালি মানে রাজধানীর আশেপাশে, মনে করি যে ঢাকা হচ্ছে ইম্ফাল, আর পুরা বাকি বাংলাদেশে হচ্ছে থাকে কুকি আর হচ্ছে এই যে নাগারা। ওরা হচ্ছে দাবি করে যে ওই যে শিডিউল ট্রাইব, সম্ভবত শিডিউল কাস্ট তো না, শিডিউল ট্রাইবের দাবি জানায় হচ্ছে মেইতি বা মণিপুরীরা। তখন হচ্ছে ওদের হাইকোর্ট হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের কাছে দাবি জানে যে না, ওদের হচ্ছে শিডিউল ট্রাইবটা দেওয়া উচিত। ঝামেলা হচ্ছে শিডিউল ট্রাইব এখন হচ্ছে এই যে পার্বত্য এলাকায় আমাদের যেই শান্তি চুক্তি হওয়ার পরে যে এখানে হচ্ছে ল্যান্ড হচ্ছে ইয়া থাকবে, পাহাড়িদের ল্যান্ড পাহাড়িদেরই থাকবে, বাঙালিরা মনে হয় হচ্ছে ইয়া করতে পারবে না, এই যে জায়গা জমি কিনতে পারবে না, এই টাইপের মনে হয় ইয়া ছিল, চুক্তিতে হয়েছিল। ওইখানেও কিন্তু এরকম একটা চুক্তি আছে, এবং কুকিদের জায়গা বা নাগাদের জায়গা কিন্তু সংরক্ষিত, বা ওদের ল্যান্ড হচ্ছে আলাদা, ওরা শিডিউল ট্রাইবে আছে খুব সম্ভবত। মানে ইয়ার জনসংখ্যা যতই বাড়ুক ইম্ফালের লোকজনের, ওরা কিন্তু মানে পাহাড়ে যাইতে পারবে না, কারণ পাহাড়ে হচ্ছে কুকিদের জন্য সংরক্ষিত। তো এটাই ওরা বলছে যে ভাই মণিপুর রাজ্য তো এটা, আমরা তো মণিপুরি। 1949 সালে মণিপুরের রাজাকে জোর করে যে গৃহবন্দী করে সর্দার প্যাটেলের লোকজন, মেননের লোকজন ভারতের সাথে যুক্ত করছে। মানে মণিপুরীদের দাবি যে আমরা এখন হচ্ছে আমাদের রাজ্যে আমরা এই 12%
বা 15% জায়গার বাইরে আমরা যাইতেই পারবো না, আমরা জমি জমা কিনতে পারবো না, এটা হইতে পারে না। আমাদেরও ওদের মতো হচ্ছে ইয়া দাও, স্ট্যাটাস দাও, তাহলে আমরা ওইখানে জায়গা কিনবো। এইটা নিয়েই হচ্ছে এই অল ইন্ডিয়ান মানে স্টুডেন্টরা হচ্ছে মণিপুরি স্টুডেন্টরা মার্চ করছে, কারণ এই যে সুপ্রিম কোর্ট যেটা বলছিল ওইটা আবার ভারতের সুপ্রিম কোর্ট বলছে এই মিয়া তোমরা কি বলতেছো, তোমরা মেজরিটি, তোমরা আবার শিডিউল ট্রাইব চাও কেমনে, এটা খারিজ করে দিছে। তখন হচ্ছে ক্ল্যাশটা শুরু হয় এবং ক্ল্যাশ হচ্ছে খুবই বাজে ক্ল্যাশে পরিণত হয়। এবং একটা ভিডিওতে প্রথম হচ্ছে ইন্ডিয়া হচ্ছে নড়ে ওঠে। দুইজন কুকি মহিলাকে মৈতি এই যে মব নিয়ে যাচ্ছে নেকেড অবস্থায় গ্যাংরেপ করার জন্য। মানে এই ভিডিওটা হচ্ছে আবার ক্রিশ্চিয়ান, সরি মানে ইন্টারাপ্ট করার জন্য সরি, কুকিরা ক্রিশ্চিয়ান মানে মেইতিরা হচ্ছে হিন্দু। হ্যাঁ, তো এই ভিডিওটা সার্কুলেট হওয়ার পর পুরো ভারত হচ্ছে কাইপে ওঠে। এর আগ পর্যন্ত যে আচ্ছা এইসব পাহাড়ে বা হচ্ছে এই ট্রাইবাল ইস্যু, এটা মানে ওইটা হচ্ছে ছিল সবচেয়ে শকিং। এবং আমিও ওই সময় শক হয়েছি যে এটা কি হচ্ছে, এবং মবরা হচ্ছে নিয়ে যাইতেছে এবং ভিডিও করতেছে ওরাই। এর আগে কিন্তু 200 জন লোক মারা গেছে অলরেডি। এই রেপের ভিডিও ছড়ানোর আগে 200 লোক মারা গিয়েছে এবং ইন্ডিয়ার সরকারের কোনো ভ্রুক্ষেপই ছিল না, মানে ইন্ডিয়ানদেরও ভ্রুক্ষেপ ছিল না। এরপর হচ্ছে এই ভিডিও ইয়া হওয়ার পর মানে কুকিরা হচ্ছে পাল্টা ইয়া করা শুরু করে আর কি, ভায়োলেন্স, রেপ, মানে খুন খারাপি, মানে দুই পক্ষের মধ্যে ভয়ানক লড়াই সংগ্রাম শুরু হয়। এবং খুবই অদ্ভুত ব্যাপার, তারপর হচ্ছে মোটামুটি আলাদা হয়ে যায় পুরা দেশ। আগে তো হচ্ছে যে এমন তো না যে আমরা তো ইয়া থাকে, শান্তি চুক্তির আগেও তো পাহাড়ে গিয়ে তো বাঙালিরা ছিল, বা এক জাতির জনগোষ্ঠী তো আরেক জাতির, ঠিক আছে আমি জায়গা কিনতে পারবো না কিন্তু ভাড়া থাকবো, এগুলো তো হয়, এটা খুবই স্বাভাবিক বিষয়। এবং দেশ কার্যত এখন দুই ভাগ, দেশটা রাজ্য মানে প্রদেশটা, দেশ তো না, প্রদেশটা হচ্ছে দুই ভাগ হয়ে গেছে। এক পাশে আছে কুকিরা, আরেক পাশে হচ্ছে মেইতিরা, এবং মাঝখানে হচ্ছে আর্মি। খুবই সারপ্রাইজিং বিষয় হচ্ছে দুই পক্ষ তো চায় আর্মি থাকুক। আমরা আমাদের পাহাড়ে হচ্ছে কুকিরা হচ্ছে আর্মি শাসনের বিরুদ্ধে ইয়া করে, কিন্তু রিয়েলিটি হচ্ছে ওইখানে খুবই ডিফারেন্ট এবং খুবই উইয়ার্ড। কুকিরা ওইখানে মার্চ করে যে আর্মি আসাম রাইফেলস থাকুক আমাদের মাঝখানে, ব্যারিয়ার দিয়ে থাকুক, বাফার জোনে হচ্ছে থাকুক, তাইলে আমরা সেফ ফিল করি। মনে হইতে পারে যে এটা বানাইতেছি বা কিছু এরকম হইতে পারে কিনা, আমাদের অডিয়েন্সের নিউজ দেখতে পারে। একটা হচ্ছে ভিডিও সার্কুলেট হয়েছে যে কুকিরা হচ্ছে নাইমা আসছে রাস্তায় যে বাফারের মধ্যে আর্মির লোকজন থাকুক। এজ অফ টুডে মোটামুটি 300 জন কুকি এবং মেইতি হত্যাকাণ্ডের শিকার হয়েছে দুই পার্টির মধ্যে, আর 60,000 লোক হচ্ছে ডিসপ্লেসড হয়েছে, তাদের বাড়িঘর হারাইছে। সোহাগ, এই যে কুকি যারা ক্রিশ্চিয়ান মেজরিটির এবং মেইতি যারা হিন্দু মেজরিটির, সরকার আসলে হচ্ছে কাকে সাপোর্ট দিচ্ছে? দৃশ্যত মনে হচ্ছে কাকে সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, যেটা হচ্ছে মেইতি কমিউনিটির মানে অভিযোগ যে আমরা এই ল্যান্ড তো আমাদের ল্যান্ডে কাউকে আসতে দিতেছি না, কারণ পার্লামেন্টে এমন ভাবে করা যে ইমফালের লোকজন ভোট দিলেই মেজরিটি পাবে, ওইভাবে সিটগুলো কাটা, তাই তো? হ্যাঁ, এইভাবে সিটগুলো কাটা, কারণ জনসংখ্যা অবশ্যই ওইদিকে বেশি। এবং ক্ষমতায় হচ্ছে মেইতি, ওনার নাম কি, বীরেন সিংহ সামথিং, বীরেন সিংহ। হ্যাঁ বীরেন সিংহ। দেখো সামথিংটা আমি ভুলে গেছি, আমি খুব দুঃখিত, মণিপুরি কোনো দর্শক যদি থাকেন। বেঙ্গলাইজড অনেকটা হচ্ছে তার নামে, ওর মধ্যেও আছে, মানে উনার নামে একটা মণিপুরি পার্ট আছে, একটা বেঙ্গলি পার্ট আছে, আমি মণিপুরি পার্টটা মনে করতে পারতেছি। মণিপুরের হচ্ছে যে চিফ, তো সে হচ্ছে বিজেপির আগে হচ্ছে কংগ্রেসের অনেক বড় লিডার ছিল, তারপর বিজেপি হচ্ছে তাদের দলে নিছে এবং এখন বিজেপির সরকার আছে। মেইতি পুলিশ এবং আসাম রাইফেলস তো সিএম এর এক ধরনের কন্ট্রোল আছে। এবং ভায়োলেন্সের শুরুতে কুকিদের হচ্ছে একটা অভিযোগ আসছে যে আমাদের বিরুদ্ধে সরকারি পুলিশ অভিযান চালাইছে, এবং এরপরেই হচ্ছে এই ইয়াগুলা শুরু হয় যে ইনসার্জেন্সির দিকে যাইতেছে, যে এই সরকার তো হচ্ছে আসলে পুরাপুরি মানে নিউট্রাল না, পুরাপুরিও তো না, একদম অনেক ক্ষেত্রেই হচ্ছে কুকিদের বিরুদ্ধে ইয়া করছে। এইটা কি কোনো হচ্ছে মানে মানে এটা তো জাতিগত বিদ্বেষ নাকি হলো কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি বিদ্বেষ? কারণ আমি এখানে একটা জিনিস যোগ করতে চাই, আমি রিসেন্টলি আলতাফ পারভেজ সাহেবের একটা লেখা পড়লাম, তোমরা পড়েছো বোধহয়, নাকি পড়েছো নাকি? সেখানে কিন্তু সে কিছু কিছু জিনিস, সে কিন্তু কোনো কনক্লুশনে আসে নাই, কিন্তু কিছু কিছু জায়গায় সে হচ্ছে মানে যারা পাঠকদের জন্য আসলে একটু একটু জায়গায় একটু ফোকাস রেখে দিয়েছে। সেখানে ক্রিশ্চিয়ান কান্ট্রি হওয়ার বা হচ্ছে এখানে একটা কনস্পিরেসির জায়গা উনি দেখতে পাচ্ছে, যেটা আবার খুবই সিমিলার বিজেপির যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে
যারা যারা হলো বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়ায় বিভিন্ন ইস্যুতে, যেটার মধ্যে একটা আছে যে আমেরিকা এবং ইউরোপ বা এই ধরনের ওয়েস্টের যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে বা ওয়েস্টের যে পাওয়ার আছে, তারা চায় এইখানে ভারতের মধ্যে একটা খ্রিস্টান রাজ্য হোক, যেটা আমাদের প্রিভিয়াস স্বৈরাচারী খুনি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু এরকম একটা দাবি করেছিল আর কি। এই জিনিসটাকে তোমরা আসলে কিভাবে দেখো, যে আসলে ওখানে কি খ্রিস্টান একটা কান্ট্রি বানানোর চেষ্টা করা হচ্ছে? না, আমার প্রথমেই হচ্ছে ধরেন আমি হচ্ছে নাগাদের কথা যখন বললেন তখন ভাবতেছিলাম যে নাগা নামটাই তো আসলে চাপায় দেওয়া। আদারিং এর একটা সর্বোচ্চ উদাহরণ হচ্ছে নাগা নামটা। ধরেন ওরা সাপটা পূজা করে নিশ্চয়ই, ওরা নিশ্চয়ই নাগা, এই ধরনের ব্যাপার থেকে কিন্তু নামটা শুরু হয়েছে অরিজিনালি। খুবই স্ট্রেঞ্জ যেটা, ধরেন ওদের ওদের মানে নিজেদের এন্ডোনিম না এগুলো, এগুলো সবই ধরেন যে ব্রিটিশরা যেভাবে কুকিজ বানাইছে এরকম। তো আমি হচ্ছে রিসেন্টলি আমি হচ্ছে ম্যাপ পড়ি আর কি, ম্যাপ দেখতে ভালো লাগে। আমি দেখতেছিলাম যে মণিপুরে ইলেকশনের রেজাল্ট গুলা কেমন। আপনি যেটা বলছিলেন যে ইমফালের মানুষ ভোট দিলে ইট চেঞ্জেস, মণিপুরের যদি কেউ লোকসভা ইলেকশন, লোকসভা আমি বাংলাদেশে দর্শকদের মনে করাই দিই যে ইন্ডিয়াতে আসলে টেকনিক্যালি 3টা হাউস আছে সংসদে, টেকনিক্যালি 3টা। একটা হচ্ছে রাজ্যসভা আপার হাউস, একটা লোকসভা লোয়ার হাউস, যেটা পাওয়ার অনেক বেশি কারণ বাজেটটা ওরা কন্ট্রোল করে। রাজ্যসভা জাস্ট ভেটো দিতে পারে, এই জন্য রাজ্যসভা তো জরুরি কিছু না কম্পেয়ার টু লোকসভা। আর একটা হচ্ছে বিধানসভা, যেটা আসলে পার্লামেন্টের পার্ট না। বিধানসভার হেডই হচ্ছে মুখ্যমন্ত্রী, মানে বিধানসভা হচ্ছে রাজ্যের পার্লামেন্ট। বিধানসভারও আবার আপার হাউস লোয়ার হাউস আছে কিছু স্টেটে, তেলেঙ্গানায় সম্ভবত 6টা স্টেট আই থিঙ্ক আপার হাউস লোয়ার হাউস ভাগ করা আছে বিধানসভায়। ইটস আ উইয়ার্ড মোজাইক অফ এ কান্ট্রি, ইটস নট এ রিয়েল কান্ট্রি ইভেন। মানে ধরেন ইটস বিগার দেন ইউ ইন টার্মস অফ পপুলেশন, ইন টার্মস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যুরোক্রেসি। তো আপনি যদি দেখেন ওদের ইলেকশনের রেজাল্ট, আপনি খুব অবাক হবেন দেখলে যে ওদের যে লোকসভা, যেটা মণিপুরের সিট হচ্ছে 2টা। কেন হাসতেছি, কারণ পশ্চিমবঙ্গের সিট আছে 40-এর উপর, আর মণিপুরের হচ্ছে 2টা। হ্যাঁ, মণিপুরের 2টা। তো এই 2টা, একটা হচ্ছে ইম্ফল, একটা হচ্ছে নন ইম্ফল। মানে আপনি ইম্ফল কোথায় এটা যদি জানতে চান, আপনি জাস্ট মণিপুরের বিধানসভা মানে লোকসভার ম্যাপটা দেখবেন, আপনি জেনে যাবেন যে 2টা যে সিট, মাঝখানে ইম্ফল, চারদিকে একটা গোল ডোনাট। ডোনাটটা হচ্ছে রেস্ট অফ মণিপুর। এবং খুবই কিউরিয়াসলি এই বছর সেখানে জিতছে হচ্ছে কংগ্রেস দুইটাতেই। এবং এইখানে আপনি আবার ওই দ্বিচারিতাগুলো পাবেন, যে ধরেন দিল্লিতে যেভাবে লোকসভাতে হচ্ছে জিতে যায় বিজেপি, কিন্তু আবার লোকাল ইলেকশনে জিতে যায় হচ্ছে আম আদমি পার্টি। এখানে পুরো উল্টা, এখানে তাদের লোকসভা রিপ্রেজেন্টেটিভ হচ্ছে কংগ্রেস। মানে বুঝেন দিল্লিতে পাঠাবো কাকে, কাকে দিয়ে বাজেট ঠিক করবো, এটা হচ্ছে কংগ্রেস। কারণ দে ফিল মোর কমফোর্টেবল উইথ কংগ্রেস ইন দিস রিগার্ড প্রবাবলি আফটার রিসেন্ট ক্ল্যাশেস। 2022 সালের বিধানসভায় বিজেপি এবং বিজেপি এবং বিজেপি গণহারে বিজেপি সেকেন্ড মোস্ট ভোট পাওয়া দলটা, আমি একটু পরে আসবো। বিজেপি তো পাহাড়গুলো দখল করে ফেলছে, পাহাড় বলতে এই যে সেভেন সিস্টারের বিভিন্ন প্রদেশগুলো। আলতাফ পারভেজের কথা টানলেন, আমি একটা জিনিস বলবো, আমাদের অনেক দর্শকের হয়তো ভালো লাগবে না শুনতে। আমি একটা কথা আগে বলতাম যে ধরেন ওই যে আমি দুটা কথা সবসময় বলছি, একটা হচ্ছে ইন্ডিয়ার লোকজন বাংলাদেশকে বিভিন্ন ভাবে দেখে। সে দিল্লি বসে দেখতেছে না, কলকাতা বসে দেখতেছে না, হিন্দনে বসে দেখতেছে, তার উপর ডিপেন্ড করে এটা। মানে শেখ হাসিনা কোথায় আশ্রয় পেয়েছে সেটা বলতেছিলাম, শেষ পর্যন্ত আর্মির কাছে। ঠিক একইভাবে খুব বাজে শোনাবে এটা, বাংলাদেশের এস্টাবলিশমেন্ট আর ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট সেভেন সিস্টার্সকে মোরলেস একইভাবে দেখে। সেটা হচ্ছে তোমরা হচ্ছে নুইসেন্স এবং তোমরা আন্ডার ডেভেলপড নুইসেন্স। আমার মাথা ব্যথা না, ইন্ডিয়ার মাথা ব্যথা, কিন্তু স্টিল থিঙ্কিং অফ দেম এজ টার্মস অফ মাথা ব্যথা। আমি এটার চেঞ্জ আশা করি। ধরেন ইউনুস গভর্নমেন্ট আসার পর তো আমি তো এক্সপেক্ট করে বসে আছি যে সেভেন সিস্টার্সের কিছু রাজ্যের সাথে আমরা ধরেন ট্রেড এগ্রিমেন্টে যাব, ওদের সাথে আমাদের পয়সা করির একটা আদান প্রদান হবে, কিন্তু এটা তো আশা করে বসে আছি। কিন্তু আলতাফ পারভেজের লেখাটা পুরো আমি আসলে হতাশ হয়েছি আর কি, কারণ এটা তো শেষ পর্যন্ত দেখেন যে ইন্ডিয়ার পার্সপেক্টিভের সাথে খুব বেশি ডিফার করে না। না ইন্ডিয়া না, মোর স্পেসিফিক্যালি বিজেপির পার্সপেক্টিভ বলতেছি। বিজেপি বলেন কংগ্রেস বলেন, আমি এখানে আসতেছি বিজেপি কেন পাহাড় নিয়ে তো চিন্তিত। বিজেপি পাহাড় নিয়ে চিন্তিত কারণ হচ্ছে কংগ্রেস যেই আলাপটা দিচ্ছে সবসময় যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, বাংলাদেশের লোকজন খুব বিশ্বাস করে ভাষাভিত্তিক জাতীয়তাবাদে, যে ভাষা একটা তাহলে আমরা একটা জাতি, ধরনের একটা আলাপ। তো এই জিনিসটা কিন্তু নেহরু করতো, যে কারণে আপনি দেখবেন যে অরিজিনাল যে বোম্বে প্রভিন্স, যেটা হচ্ছে গুজরাট থেকে গোয়া পর্যন্ত কর্ণাটকের অর্ধেকটা, ওইটাকে ভেঙে দিয়ে লম্বা করে মহারাষ্ট্র বানানো হয়েছে, কারণ এরা সবাই মারাঠিতে কথা বলে। এইটা কিন্তু পাহাড়ে কাজ করতেছে না, কারণ মণিপুরিতে কথা বললে এমন না বিষয়টা। আপনার ওখানে কুকিরা আছে, কুকি চিন বম যে নামে বলেন, নাগারা আছে, সো এখানে অনেক রকমের ভেরিয়েশন তৈরি হইতেছে বারবার। তো সেইখানে আসলে জাতি ভিত্তিক জিনিসটা কাজ করে না, ধর্মভিত্তিক জিনিসটা কাজ করে কিনা করাইতে হলে আপনার তখন মানে কনস্পিরেসি ছড়াইতে হয় যে মুসলমানরা জঙ্গি, খ্রিস্টানরা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী, খ্রিস্টানরা তো অমুকের তমুকের টাকা খায়, এরকম নানাভাবে
ওই হিন্দুত্ববাদ ছড়ানোর জন্য এটা করতে হয়। ধর্মভিত্তিক জাতীয়তাবাদ আসলে কাজ করে কিনা, কাজ করলেও সেটা আসলে লাভ মানে উপকারী কিনা মানুষের জন্য, দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। ধর্মভিত্তিক জাতীয়তাবাদ ভালো কিছু কিনা। আর ভাষাভিত্তিক জাতীয়তাবাদ তো সিম্পলি কাজ করে না ওখানে। তারপরও কংগ্রেস, কারণ কংগ্রেস তো দিন শেষে ধরেন একটা ইন্ডিয়াকে এক ধরনের ধর্ম থেকে বের হয়ে আমরা সবাই ভারতীয়, যে চাক দে ইন্ডিয়া। আমার তো ধারণা যে কংগ্রেসের ফিলোসফি বোঝার জন্য একটা সিনেমাই যথেষ্ট, চাক দে ইন্ডিয়া। যে আমরা মুসলমান হতে পারি, হিন্দু হতে পারি, আমরা শাহরুখ খান হতে পারি, কিন্তু দিন শেষে আমরা সবাই কংগ্রেসই, আমরা সবাই ইন্ডিয়া। বেসড অন হোয়াট আল্লাহ মাহবুদ জানে, কখনো বলিউড কখনো ক্রিকেট। কিন্তু ইন্ডিয়া যখন হচ্ছে ইন্ডিয়া রাষ্ট্রের শুরু হয় তখন তারা পূজা দিয়ে দেশটাকে শুরু করে আর কি। সেগুলো তো আছেই, ধরেন এগুলো তো থাকবেই তাদের মধ্যে। এখন আমার পয়েন্টটা ছিল হচ্ছে যে এই যে নাগাল্যান্ড না সরি, যে মণিপুরের বিধানসভা এবং মণিপুরের লোকসভা দেখলে বোঝা যায় যে মণিপুরের অবস্থা আসলে, ধরেন মণিপুর ভারত থেকে বের হয়ে যাবে এটা আমি আশাই করতেছি না। কারণ যেই জায়গাতে ব্রিটিশ রেলওয়ে বানায় নাই, মানে আমি বিশ্বাস করি না একটা প্রিন্সলি স্টেটের পক্ষে ভারত থেকে বের হওয়া সম্ভব। এটা যেই আমলের প্রিন্সলি স্টেটই হোক, ম্যাটার করে না। প্রিন্সলি স্টেটগুলো সবসময় শেষ পর্যন্ত, অ্যাপার্ট ফ্রম কেরালা, ঐতিহাসিকভাবে যারা প্রিন্সলি স্টেট তারা সবসময় ভারতের উপর এক ধরনের আঁকড়ায় ধরে রাখে, কারণ কিছু ছিল না ওদের কাছে। কেরালা একমাত্র ব্যতিক্রম, যেটা খুবই স্ট্রেঞ্জ। এগেন আমরা হয়তো কোনোদিন কেরালা পর্ব করবো আবিদ ভাই। তো আলতাফ পারভেজের এই ইয়াটা আমার কাছে পুরাই মানে শিরোনামটা খুবই কেমন লাগছে আমি বলি। আমরা হচ্ছে এই যে এই উপদেষ্টা মণ্ডলী নিয়ে আলাপ করার সময় ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, আমাদের যে হুজুরের যে কলাম, এই যে এই চট্টগ্রাম হয়ে যেতে পারে খ্রিস্টানরা এই কি রাষ্ট্র, এটা পুরা এরকম লাগছে আমার। সরি টু সে, মানে আলতাফ পারভেজের অনেক ভক্তবৃন্দ আছে বাংলাদেশে, উনি অনেক, আমি অনেক, হ্যাঁ আমিও মানে আমরা তো ওনার লেখা পড়েই তো অনেক কিছু শিখতে পেরেছি। আমি ওনার লেখা পড়ি ছোটবেলা থেকে, মানে উনি যখন থেকে প্রথম আলো থেকে লিখে, আমিও মানে এভিড রিডার অফ আলতাফ পারভেজ। কিন্তু এইসব হচ্ছে মানে এইসব যে আলাপ খোঁচানো জিন্নার মতো, যে ঠিক আছে এই যে মুসলিমরা এক হোক, একটি দেশ হয়ে যাবে, এখানে হচ্ছে কুকিরা, এই যে কি কুকি নাগা, তারপর হচ্ছে মেয়েতিরা, এরাই থাকতে পারে না। ঠিক আছে, আমি জাস্ট একটু করি, মেন আলাপে আসি, যে এখানকার মূল ঝামেলা হচ্ছে এবার হচ্ছে যে কোনো স্বাধীনতা সংগ্রাম তো হচ্ছে না এখানে হচ্ছে কুকি ভার্সেস মেইতির মারামারি গেল। তা আলতাফ পারভেজের আলাপে আসি, যে খ্রিস্টান একটা দেশ হবে কিনা, কুকিরাও খ্রিস্টান, নাগারাও খ্রিস্টান, ঠিক আছে। তো হ্যাঁ, এটাই 1992 থেকে 1998 আমাদের যেমন পার্বত্য চট্টগ্রামে তো ওই সময় অনেক হয়েছে, ফাইট হয়েছে। এর আগেও ওই সময়ে এই মণিপুরে ভায়োলেন্স হয়েছে, তখন কিন্তু মণিপুরিরা কিছু করে নাই। তখন হচ্ছে নাগা ভার্সেস কুকি, এই যে খ্রিস্টান ভাই ভাই, ওরা কচুকাটা করছে এক গ্রুপ আরেক গ্রুপকে। মোস্টলি নাগারা ব্যাপক কিলিং করছে। এবং এই যে প্রথম আলো আরেকজনকে হচ্ছে খুব বানাইতে চায়, মানে বিচ্ছিন্নতাবাদী হইলেই তো যে হচ্ছে এই জাতির পিতা, এই মুইবা নামে একজনের দেখলাম আমি, সে হচ্ছে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড NSCN এর লিডার। তো তার নেতৃত্বে এই মণিপুরে কুকিদের কচুকাটা করা হয়েছে, এই 92 থেকে 98-তে হয়েছে। এবং মানে নাগা এবং কুকি কমিউনিটির মধ্যে যে কি পরিমাণ ডিস্ট্রাস্ট, আরেকটা উদাহরণ দেই আমি। 1917 সালে কি হয়, ওই যে তখন তো কি চলে, প্রথম বিশ্বযুদ্ধ চলে। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম যেটা অংশ নিছিল, আমরা খুবই গর্বিত। তো বাঙালিরাও লাখে লাখে মরছে, হয়তো লাখে লাখে না হইলো হাজারে হাজারে ব্রিটিশদের জন্য মরছে। কিন্তু ওই যে এই মণিপুরের কুকিরা তখন বলছে ব্রিটিশরা তো সব জাতি থেকে নিতেছে সৈন্য, যে না ভাই, আমি তোমাদের এই যুদ্ধে আমি না, এটা আমার যুদ্ধ না, আমি তোমাদের সাথে যুদ্ধ করবো। আমাদের কেউ নিতে আসলে, যে আমাদের এই আর্মিতে ঢুকাইতে আসবে, তার বিরুদ্ধে যুদ্ধ করবো। এবং যুদ্ধ করছে 17 থেকে 19 পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ করছে, যেটাকে কুকিরা যুদ্ধ বলে। অন্যরা বলে এই যে এই নাগারা বলে যে না, এত যুদ্ধ হয় না, তোমাদের এত গৌরব আমরা দিতে চাই না। 2019 সালে 100 বছর পূর্তি উপলক্ষে এই কুকিরা হচ্ছে মণিপুরে বিশাল এই সেলিব্রেশন করার প্ল্যান করে, এবং পুরা মণিপুর জুড়ে কি অ্যাংলো কুকি ওয়ার্ড মনুমেন্ট তারা করবে প্ল্যান করে। তখন নাগারা প্রতিবাদ জানায় যে না, কোনো ওয়ার টোয়ার হয় নাই, এটা হচ্ছে একটা বিদ্রোহ হয়েছে,
আমরা বিদ্রোহ হিসাবে জানি, এটা ওয়ার বইলা ওদের এত ইয়া দেওয়ার মানে পার্ট দেওয়ার কিছু নেই। তারপর এই নাগাদের কথা শুনে, নাগাদের তো ভয় পায় লোকজন, নাগারা তো মানে অনেক যোদ্ধা, বড় যোদ্ধা জাতি। তখন হচ্ছে খুব সম্ভবত কংগ্রেস সরকার ছিল, তখন হচ্ছে এই রাতারাতি বলে ঠিক আছে এই সব স্মৃতিস্তম্ভ বাতিল করা হইলো, কুকিদের কিছু যা হয়েছে সব ভাঙা ফেলা হবে। মানে দিন শেষে ব্রিটিশদের পারপাজে সার্ভ করবে মানে ইয়েরা, মানে কংগ্রেস। এই যে ডিভাইড এন্ড রুল যে ব্রিটিশরা চালু করে গেছে ওইটা এখনো আছে। আমি আরো কিছু বলি যে কারণে হচ্ছে এই ঝামেলার আরো পিছনের কারণ আরো কিছু আছে। এই যে মিয়ানমারে যে মানব বললে না যে চীন জাতি আছে, কুকি, চীন, মিজো, তো এই আমরা যদি আমব্রেলা করি, ওরাও নিজেরাও বলে যে আমরা হচ্ছে কুকি, চীন, মিজোরা হচ্ছে রাজ্য পাইছে মিজোরামে, আর চীনরা হচ্ছে চীন তো না মানে চীন রাজ্য পাইছে মিয়ানমারে। হ্যাঁ, যুদ্ধ হইতেছে কিন্তু বড় ধরনের মিয়ানমারে। তো মিয়ানমারের থেকে যুদ্ধে প্রচুর রিফিউজি আসতেছে। ওরা কই থাকতেছে? ওরা মিজোরামে থাকতেছে, মিজোরামে ভরে গেছে, সমস্যা নেই। এই যে আমরাও তো আশ্রয় নিছি না যুদ্ধের সময়, আমাদের হেল্প করছে। এই যে ত্রিপুরায় আশ্রয় নিছি, আসামে আশ্রয় নিছি, বাঙালি এলাকাগুলা, এই যে কলকাতায় আশ্রয় নিছি আমাদের। তোমরা যে কলকাতারে গালিগালাজ করো এখন, ওরা আমাদের আশ্রয় দিচ্ছে। কলকাতাকে কেন গালিগালাজ করব? মানে মানে এটা তো হচ্ছে আমরা কলকাতার অ্যাটিটিউডটাকে আর কি প্রশ্ন করি। কলকাতার সাথে আমার প্রবলেম হচ্ছে যে কলকাতার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, যেটা আছে সেটা হচ্ছে এক ধরনের সিম্প্যাথি। যে একটা মানে ইউরোপের সবচাইতে ইস্টার্ন মোস্ট শহরটা আজকে যেই অধোগতি এবং আজকে যে দুঃখ দুর্দশা, যেটার জন্য অনেকে শুধু বামদেরকে দায়ী করে। আবার কলকাতা নিয়ে আবার বলছিলাম। হ্যাঁ, তো এই যে মাইগ্রেশন হইতেছে, কুকি মাইগ্রেশন হচ্ছে মণিপুরেও। এখন মণিপুরীদের দাবি আমরা তো এমনি আমাদের এইটুক জায়গার মধ্যে, এবং এই যে নতুন ভিলেজ হচ্ছে এই কোথায়, এই যে কুকিদের জন্য যে সংরক্ষিত এলাকা, তো অনেক জঙ্গল। এবং আরেকটা এই যে বীরেন সিং এর আরেকটা অভিযোগ যে এটা হয়ে উঠছে নার্কোটিক্সের একটা আস্তানা, এই যে এই জঙ্গলগুলা, কুকি জঙ্গলগুলা। কারণ এই যে একদিকে চায়না বর্ডার, একদিকে বার্মা বর্ডার। বার্মা তো একটা মানে নিম্নমানের একটা রাষ্ট্রে পরিণত হয়েছে গত এই স্বৈরাচারীর সময়ে। আমাদের এখানে যে বাংলাদেশে ইয়াবা আসছে কোত্থেকে? হ্যাঁ, ইয়াবা আসতেছে এই যে থেকে, তো ওইখানেও আসতেছে ড্রাগ আসতেছে। এখানে আমি জাস্ট আমি সরি একটু ইন্টারাপ্ট করি এখানে। মানে এই ইয়াবার ব্যবসাটা কিন্তু মিয়ানমারে হলেও আমাদের এই শেখ হাসিনা সরকার আসার পর থেকেই কিন্তু এই ইয়াবার মানে একটা প্রচলন ঘটে। কারণটা হলো ওই যে কানেকশন, মানে ওর যে হচ্ছে এমপি ছিল বদি, এবং তার সাথে যে মিয়ানমারের সাথে ভালো সম্পর্ক, মানে মিয়ানমারের যারা চোরাচালানের সাথে যুক্ত, এটা কিন্তু পুরোপুরি হয়েছে 2009 একদম প্রুভেন আর কি, প্রুভেন ট্রুথ। তো যেটা বলতেছিলাম, তো হ্যাঁ, বীরেন সিং হচ্ছে ওয়ার অন ড্রাগ চালাইছে আর কি, বাহ, মেক্সিকোর মতো। তো পাহাড় তো উর্বর জায়গা, এদিকের পাহাড়ে যেখানে মাটি আছে ওইখানে পপি হয়। তো এই যে হ্যাঁ, এই যে কুকি কমিউনিটির মধ্যে বেশ এই যে পপি চাষের ভালো প্রচলন আছে, এবং যারা বার্মা থেকে আসতেছে তারা এসে পপি চাষ করে। বীরেন সিং এর হচ্ছে যে এই যে নতুন কুকি ইয়াগুলা, ভিলেজ গুলা, এবং আগেও আছে কিছু, এগুলাতে হচ্ছে এরা বন্ধ করছে। এবং তখন আমরা একটা জিনিস, কিন্তু একটা প্যাটার্ন আছে যে পৃথিবী জুড়ে যতগুলা ইনসার্জেন্সি আছে দেখলাম আমরা, সবাই হচ্ছে টাকাটা সংগ্রহ করে হচ্ছে কিডন্যাপিং। কারণ এখন তো আর পাবলিক চাঁদা দিয়ে খুব বেশি, নিচ থেকে তো চাঁদা দিবে না, কিডন্যাপিং, জোর করে চাঁদা, আর হচ্ছে ড্রাগের বিজনেস। তো এইখানেও আছে এই ইয়াগুলা আবার খুবই খেপছে বীরেন সিং এর উপর। কুকি যে হচ্ছে এই ইনসার্জেন্ট গ্রুপ, সরকার যেটাকে জঙ্গি গ্রুপ বলে, বিদ্রোহী গ্রুপ আমরা যদি বলি, কুকি বিদ্রোহী গ্রুপরা হচ্ছে খেপছে যে তাদের হচ্ছে মানে ড্রাগের বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, এটা একটা দাবি ছিল। তারপর এই যে ভায়োলেন্স হওয়ার পরে এই যে এখন আসি হচ্ছে আসলেই কি স্বাধীনতার কোনো বীজ আছে নাকি? স্বাধীনতার তো বীজ কিছু তৈরি করতেছে এই সরকারের আচরণ আর কি। স্বাধীনতা নিয়ে একটু আলাপ দেই। 1949 সালে এই ইন্ডিয়ার পার্ট হয়েছে। হ্যাঁ, ইন্ডিয়া হচ্ছে জোর করে রাজাকে হচ্ছে গৃহবন্দী করে নিয়ে নেয়। এরপর হচ্ছে কুকি তো না, মেইতিদের মধ্যে মানে মণিপুরীদের মধ্যে একটা বড় অংশ কিন্তু এটা মানে না যে আমাদের এই জোর করে এই করা হয়েছে। কারণ আমরা 47-এ একটা নর্মাল ইউনিয়নে আসছিলাম, আমরা এই পুরাপুরি ভারতে ঢুকতে চাইনি, আমাদের সাথে বিট্রিয়াল হয়েছে। তখন ওরা হচ্ছে অনেকগুলা তৈরি করে আর কি, লিবারেশন ফ্রন্ট, ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামে একটা আমরেলা সবচেয়ে বড় ছিল।
এরা হচ্ছে অনেকদিন ধরেই লড়াই সংগ্রাম করে। লড়াই সংগ্রাম হচ্ছে এক সময় স্তীমিত হয়ে যায়, কারণ ওই ব্রুটালি ওদের ক্রাশ করে কংগ্রেস সরকার। মানে তখন তো কংগ্রেস সরকারই ছিল অনেক বছর ধরে, মানে সেন্টার থেকে। এবং ওদের ওইখানে হচ্ছে কিছু আইনও পাস হয় যে আর্মির আলাদা কিছু পাওয়ারও দেওয়া হয় বিদ্রোহী দমন করার জন্য। তো এটা মোটামুটি নাই হয়ে গেছে, এবং ম্যাক্সিমাম এই মণিপুরি বিদ্রোহী গ্রুপ বার্মা চলে গেছে, কারণ পালায়ে গেছে আর কি, তাদের ক্যাম্প বার্মায়। এবং সারপ্রাইজিংলি বার্মার জান্তা সরকারের সাথে মিলে ওরা যুদ্ধ করতেছে, তাদের ভাড়া করছে। এই নিউজও আমরা পাইতেছি, মানে এমন বিজার। তো তারা আবার ফিরে আসছে কুকিদের বিরুদ্ধে লড়াই করতে, এবং লড়াই করে তো পাবলিক সাপোর্ট গেইন করতেছে। এদের বিরুদ্ধে লড়াই করতে আবার হচ্ছে ইয়ারা নামছে মাঠে, কুকি বিদ্রোহী গ্রুপ, এবং তাদের আবার হেল্প করতেছে এই মুইভার যে হচ্ছে ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের লোকজন এসেও তাদের হেল্প করতেছে। নাগাদের কিন্তু এখানে অবশ্য অবস্থান কিন্তু আলাদা। নাগারা হচ্ছে এই গত সপ্তাহে হচ্ছে ওরা বিশাল একটা সমাবেশ করছে, বলছে যে আমাদের তোমাদের এই মারামারি থেকে দূরে রাখো, আমাদের সিভিলিয়ানরা তোমাদের মারামারির মধ্যে পড়ে মারা যাইতেছে, এই কুকি এবং মেইতি মারামারিতে নাগাদের যাতে কোনো ক্ষতি না হয়, এই হচ্ছে আলাপ আর কি। তো আবার হচ্ছে ঝামেলা কিছু শুরু হইতেছে, কিন্তু স্বাধীনতার কোনো নামগন্ধ আমি দেখতেছি না। মানে এইটা হইলো একটা সিভিল ওয়ারই, মানে হচ্ছে মানে একটা প্রদেশের মধ্যে সিভিল ওয়ার চলছে আর কি। এখন এখানে একটা কাহিনী আছে, আমি হচ্ছে যে জিনিস বলার চেষ্টা করতেছিলাম একটু আগে, সেটা হচ্ছে মানে বলতে ভুলে গেছি। এটা হচ্ছে 2022-এ যখন ইলেকশনটা করে, ইন্ডিয়ার সবচেয়ে অদ্ভুত বিষয় যেটা, আনলাইক মিয়ানমার, ইন্ডিয়াতে স্টেট ওয়াইড সিভিল ওয়ার হোক আর যাই হোক ইলেকশন চলতে থাকে, যেটাকে বিক্রি করে তারা দাবি করে যে তারা মানে দে আর ওয়ার্ল্ডের বিগেস্ট ডেমোক্রেসি উইথ অল ইটস ফ্লজ অ্যান্ড অল ইটস অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যুরোক্রেসি অ্যান্ড অল ইটস স্পেশালি দিল্লি সেন্ট্রিক পাওয়ার্স। তো ইন্ডিয়াতে এই যে ইলেকশনগুলো হয়, 22-এর ইলেকশন আপনারা যদি একটু দেখেন, যে সবচেয়ে বেশি সিট পাইছে বিজেপি, কিন্তু সেকেন্ড মোস্ট সিট যে পার্টিটা পাইছে, এদের নাম কি আপনারা জানেন কিনা জানি না, এদের নাম হচ্ছে এনপিপি। এটা লোকাল একটা পার্টি। লোকাল নাই এখন আর। ইন্ডিয়াতে স্টেট পার্টি হওয়ার কিছু শর্ত থাকে, যে আপনি যদি যথেষ্ট পরিমাণে বিভিন্ন স্টেটে যদি ইলেকশন করে বেড়াইতে পারেন, তাহলে আপনাকে একটা বড় স্ট্যাটাস দেওয়া হয়। এটা হচ্ছে নর্থ ইস্টের একমাত্র পার্টি যেটা বড় স্ট্যাটাস পাওয়া। এবং তাদের নেতা এখন মনে হয় কনরাড সাংমা, উনি হচ্ছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী, খুবই ইন্টারেস্টিংলি। এবং পার্টিটার সেন্টার হচ্ছে মেঘালয়। পার্টিটা আসছে কোত্থেকে আমি আপনাদেরকে যদি একটু বলি, কংগ্রেস একবার ভেঙে গেছিল, আপনাদের মনে পড়ে কিনা জানি না, শারদ পাওয়ার অজিত পাওয়ারদেরকে চিনেন কিনা জানি না, ওই পাওয়ার ফ্যামিলির লোকজন তাদের পাওয়ার দেখানোর জন্যই, এবং হচ্ছে ওই পরিবারতন্ত্র ভেঙে দিব এই কথা বলে নিজেদের পরিবারতন্ত্র জারি করবো, এরকম একটা মহারাষ্ট্র বেসড ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার পর হচ্ছে তাদের থেকে ভেঙে হয়েছে এনপিপি। এবং ইন দ্য লঙ্গার রান, আমি বলতেছি না এখনই প্রথমত মণিপুর স্বাধীন হয়ে যাবে, এগুলো হচ্ছে বাংলাদেশে বসে লোকজনের ধরেন এক ধরনের প্রজেকশন, দুই রকমের প্রজেকশন। একটা হচ্ছে খ্রিস্টানরা স্বাধীন করে ফেলবে কারণ এস্টাবলিশমেন্ট এরকম ভয় দেখাইতে চায়, আরেকটা হচ্ছে মণিপুরীরা স্বাধীন হয়ে যাবে, সেটা হচ্ছে নিজের ভিতর থেকে আসে আর কি, যে আমরা পেরেছি মণিপুরীরাও পারবে। এখন আমরা পেরেছি, আমাদের তো অনেক হিস্টোরিক্যাল কারণ ছিল পারার, আমরা তো এমনি এমনি পারি নাই, মণিপুরে কোনো হিস্টোরিক্যাল কারণ নাই বের হয়ে যেতে পারার। কিন্তু 7 সিস্টার্স ধরে এনপিপির একটা রাইজ সামনে হইতে পারে। এখনো তারা বিজেপির অ্যালাই, এবং তারা যথেষ্ট হিন্দুত্ববাদী, বেশ হিন্দুত্ববাদী নর্থ ইস্টের কনটেক্সটে। সমস্যা নাই, মমতাও তো হচ্ছে বিজেপির অ্যালাই ছিল ক্ষমতায় আসার আগে। অ্যালাই হিসেবেই এক সময় হয়তো তারা বেঁকে বসতেও পারে, কারণ তারা যেটা করতে পারছে, তারা অরুণাচলে খুব বেশি না কিন্তু একটা মোটামুটি মাইনরিটি অংশ ধরে রাখছে বিধানসভায়। তারা হচ্ছে একই সাথে মেঘালয় পাওয়ারে, একই সাথে তারা এখন মানে জায়গাটার নাম কি, মণিপুরের সেকেন্ড বিগেস্ট দল। তাদের রাজস্থানেও কিছু সিট আছে, এটা কেন আছে আমি জানি না, রাজস্থানে সিট ছিল বা আছে। সো দে অ্যাকচুয়ালি ট্রাইং টু পুশ কাইন্ড অফ লাইক তৃণমূল। এবং এখন পর্যন্ত তাদেরকে কেউ দেখতেছে না, মানে এই না যে দে উইল অলওয়েজ বি স্লিপার এজেন্ট। আসামে পারবে কিনা এটা একটা ভিন্ন প্রশ্ন, কারণ আসামের নিজস্ব রাজনীতি এবং আসামের প্রচুর সিট, আসামের বিধানসভাটা বিশাল। কারণ আসাম তো হচ্ছে ধরেন, আমি আপনাদেরকে একবার দেখাইছিলাম যে ইন্ডিয়ার যে হাইকোর্ট, ইন্ডিয়ার হাইকোর্টের 25টা সিট আছে, বিভিন্ন এলাকা থেকে হচ্ছে কিরকম তারা একটা ধরনের রিডিস্ট্রিবিউশন করে রাখছে কোর্টের। তো গুয়াহাটি কোর্ট হচ্ছে মোটামুটি 7 সিস্টার্সের বেশিরভাগটাই সামলায়। আপনারা দেখছিলেন কিনা জানি না, যে গুয়াহাটি থেকেই একেবারে ত্রিপুরা সবকিছু কন্ট্রোল হচ্ছে এখন।
এখনো। সো ইন্ডিয়াতে হচ্ছে আসাম হয়তো নিজেকে এক ধরনের ইয়ে ধরে রাখবে, মানে স্বকীয়তা ধরে রাখতে পারবে, কিন্তু বাকি যেই নর্থ ইস্ট, মানে আমরা তো সবসময় হোমোজিনাইজ করি, বাকি নর্থ ইস্টের ব্যাপারে আই এম ভেরি, ধরেন মানে আমি একটু অ্যাপ্রিহেনশন নিয়ে এনপিপি কে দেখতেছি, যে এনপিপি যে দলটা, এবং যেহেতু তাদের নেতার নাম হচ্ছে কনরাড চাকমা, মানে বাংলাদেশেও কারো কারো হচ্ছে হয়তো সেটা ভালো লাগতে পারে। তো এটাই ছিল আমার আলাপ। আচ্ছা, আমরা একটু হতাশ করে শেষ করি যে মণিপুর স্বাধীন হচ্ছে না, এখানে স্বাধীনতার আন্দোলনটা হচ্ছে না। এবং আমি জাস্ট মানে শেষ পর্যায়ে একটা কথাই বলতে চাই আসলে, যে স্বাধীন করার এই জুজুর ভয় দেখায় আসলে বিজেপি এবং বিজেপির যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে, তারা কিন্তু ওখানে একটা ইনসার্জেন্সি চায়, তারা ওখানে একটা নিপীড়ন, একটা দমন পীড়ন চায়, জাস্ট এই স্বাধীন রাষ্ট্রের জুজুর ভয় দেখিয়ে। তো এই জিনিস, এই কনসেপ্টটাও খুব একটা মানে ওখানকার জনগণের জন্য ভালো না, মানে এটাই আমার মনে হয় যে এই জুজুর ভয়টা দিয়ে কিন্তু ওদের না, অত্যাচারটা আমার করা মনে হয়। হয় না যে ওইখানের বিজেপি কোনো ইনসার্জেন্সি চায়, কারণ বিজেপি ওয়াজ ভেরি হ্যাপি উইথ হিন্দু মেজরিটি এই মেতি কমিউনিটি ইন পাওয়ার। তো সেটা তো বটেই। কোনো ধরনের ঝামেলা হইলে ওরাই আসলে বিপদে পড়বে, কারণ ওরা অনেক, ওদের তো কোনো পার্টির কোনো বেজই নাই মণিপুরে, ওদের কোনো পার্টির কোনো বেজই নাই, কোনো কর্মী নাই, জাস্ট হচ্ছে কংগ্রেসকে জাস্ট হচ্ছে ভাগায় নিয়ে ওরা জাস্ট ইলেকশনে জিতলো। আমার ধারণা এটা যে হারাবে। আমরা দিল্লি এবং আর্মি এরা উভয়ই চায় যে নর্থ ইস্টে যত বেশি পরিমাণ গ্যাঞ্জাম হইতে থাকুক। পলিটিক্যাল পার্টিগুলা যত বেশি গ্যাঞ্জাম চাই, মানে ব্যাপারটা হলো ওরা চাচ্ছে যে এটা একটু পলিটিক্যাল গ্যাঞ্জাম হোক, নাকি হলো ইয়া ধরনের গ্যাঞ্জাম হোক, মানে মানে আর্মস এবং হচ্ছে এই যে ড্রাগস এই টাইপের গ্যাঞ্জাম হোক, মানে এখানে এই ইস্যুটা আছে। আমি এটা বড় করতে চাচ্ছি না, আমি এখানে শেষ করে দিব। একটা আমাদের সাথে কিন্তু নর্থ ইস্টের চুক্তি হয়েছিল যে আমাদের সাথে ওদের পণ্য যাওয়া আসা করবে, হ্যাঁ, মানে কিছু কিছু প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছিল, কিন্তু এই জিনিসগুলো কিন্তু হয় না আলটিমেটলি। নর্থ ইস্ট যে ডেভেলপ করুক, এটা খুব একটা হলো দিল্লি চায় না, ঠিক আছে। এবং এখানে দিল্লি চায় না বলাটা জরুরি, বিজেপি চায় না বলার চেয়ে, কারণ বিজেপি তো শেষ পর্যন্ত ভোট চায়, মানে ধরেন পাওয়ার চায়, কিন্তু যারা অলরেডি পাওয়ারে, মানে আমলারা, মানে আমি বাংলাদেশ বলেন, ভারত বলেন, ইভেন ধরেন ইউরোপ বলেন, ব্রাসেলস বলেন, কোথাও আমি আসলে আমলাদেরকে বিশ্বাস করার পক্ষপাতী না। এবং আপনি যদি ভারতের সিনেমা টিনেমা দেখেন, আর্টিকেল 15 টাইপের অনেক সিনেমা আছে, বিভিন্ন উপায়ে আমলাদেরকে ভালো বানানো, মানে ভালো বানানো তো সম্ভব না, ভালো অর্থে উপস্থাপন করার একটা চেষ্টা ওখানে চলে সবসময়। তাও তো অ্যাটলিস্ট ওদের ওখানে ওই সিনেমাগুলো হয়। আমরা জানি না আমরা এই নতুন বাংলাদেশে এরকম সিনেমা দেখতে পাবো কিনা, কিন্তু একটা আলটিমেট উদ্দেশ্য কি? আলটিমেট উদ্দেশ্য হচ্ছে হয়তো সিস্টেমটা খারাপ, কিন্তু এই সিস্টেমে এখনো ভালো মানুষ আছে। ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের অডিয়েন্সকে জানানো দরকার যে আমরা হচ্ছে একটা ডকুমেন্টারি প্রডিউস করতেছি। আমরা মানে হচ্ছে আমি আর মাহমুদ ধ্রুব, আবিদ ভাই হচ্ছে আমাদের ডিরেক্টর। কারণ ওনার, আপনারা জানেন কিনা জানি না, আবিদ ভাই আসলে একজন পডকাস্টার না, মানে আবিদ ভাইয়ের আরো বড় পরিচয় আছে। উনি হচ্ছে এখন পর্যন্ত 8-এর উপরে ডকুমেন্টারি বানাইছেন, মানে আমি ওনার 8টা ডকুমেন্টারি দেখছি, বাকিগুলো আমি দেখি নাই। এবং উনি হচ্ছে একটা ডকুমেন্টারি মাঝখানে বানাইছিলেন, এমএজি ওসমানীর একটা কুকুর ছিল 71 সালে, সেই কুকুরটাকে নিয়ে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। কিন্তু সেটা পরে আমরা আপাতত যেটা করতেছি সেটা হচ্ছে জুলাই রেভলিউশন বিষয়ে। আমরা মানে জুলাই রেভলিউশন মানে সাম্প্রতিক যেটা ঘটে গেল আমাদের সাথে, সেটাতে আমরা যেই ধরনের, মানে আলটিমেটলি তো ধরেন শেষ পর্যন্ত শুধু স্টুডেন্ট মরছে এমন না, বিভিন্ন শ্রেণী পেশার মানুষই মারা গেছেন এবং বিভিন্ন লেভেলেই হচ্ছে আমাদের ড্যামেজ গুলো হয়েছে। তো আমরা আসলে এগুলো প্রিজার্ভ করতে চাই, এবং এই প্রিজার্ভেশনের জায়গা থেকেই জোশুয়া ওপেনহাইমার নামে একজন ডিরেক্টর আছে ইন্দোনেশিয়াতে, একটা ডকুমেন্টারি বানাইছিলেন উনি 50 বছর পরে, একটা ম্যাসাকারের। তো আমরা সেটা করতে চাই না, আমরা আসলে ইমিডিয়েটলি প্রিজার্ভ করতে চাই, যাতে ওই ভয়েস গুলো থাকে, যাতে ব্যাপারটা শুধুমাত্র সমন্বয়ক খেলার মধ্যেই পর্যবসিত না হয়। না, এখানে আরো কিছু শুধু সমন্বয়ক না, এই যে আমরা শুধু একটা কিছু ইউনিভার্সিটির নাম পাই, ঠিক আছে, মানে ছাত্র এবং ছাত্র জনতা, ছাত্র হলো সবার আগে বসছে জনতার আগে, কিন্তু জনতার আত্মত্যাগ গুলো, যেটা মুক্তিযুদ্ধে আমরা দেখে আসছি, যে মুক্তিযুদ্ধে পুরো আমরা মুছে ফেলছি সাধারণ খেটে খাওয়া মানুষের আত্মত্যাগ গুলো, বা 90 সালেও মুছে ফেলেছি আর কি। আমরা এইটা করতে চাই না, আমরা মুছে ফেলতে চাই। 90 ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। 90 কিন্তু কোনো ভিডিও নাই। 90 সালে কিন্তু পৃথিবীতে ভিডিও টিডিও এসে একাকার হয়ে গেছে। 90 সালে বাংলাদেশের লোকজন ম্যারাডোনার খেলা দেখে ফেলছে। ম্যারাডোনার জার্সিতে গুলিস্তান অলরেডি সয়লাভ হয়ে গেছে খেলা দেখার পর। কালার টেলিভিশন চলে আসছে,
ফর রেফারেন্স শমিকা স্যারও চলে আসছে টিভিতে সম্ভবত, বিপাশা হায়াতও চলে আসছে, কিন্তু এইগুলোর কোনো রেকর্ডিং নাই। তো এই রেকর্ডিং না থাকার দুঃখটা যেন আমাদের না থাকে, এই কারণে আমরা একটা ডকুমেন্টারি প্রডিউস করতেছি। খুব বেশি বাজেট এমনও না। তো আপনারা যদি কেউ কন্ট্রিবিউট করতে চান, আমরা ডিটেল এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। এবং এই ভিডিও ডেসক্রিপশন বলাতে মনে আসলো যে আবিদ ভাই বলছিল যে আমরা আজকে একটা ছোট এপিসোড করবো, বুঝছো, মণিপুর নিয়ে আর কি বলার আছে, 30 মিনিটের একটা এপিসোড হবে। তো 30 মিনিট হয় নাই, ইট হ্যাজ বিন রাদার লং। আশা করি লোকজন বিরক্ত হন না এটা দেখে। এনিওয়েজ, তো এই পর্যন্তই। আপনারা যদি আমাদের ডকুমেন্টের সাথে থাকতে চান তাহলে জানাবেন। আপনারা পার্সোনালি রিচ করতে পারেন, মেইল করতে পারেন, ফেসবুকে জানাতে পারেন। আর যদি ডোনেট করতে চান, জাস্ট ডোনেশনের লিঙ্ক দিয়ে দিব, ডোনেটও করতে পারেন। ইফ ইউ নো এনিবডি যার ইন্টারভিউ আপনারা মনে করেন নেওয়া জরুরি, কারণ একে না নিলে ধরেন একজন মানুষ এখন মরণাপন্ন অবস্থায় আছে, আল্লাহ না করুক, দে মাইট জাস্ট ডাই। তো আপনারা যদি মনে করেন যে সেই ডকুমেন্টও থাকা দরকার, সেটাও আমাদেরকে জানাতে পারেন। উই উইল বি দেয়ার টু, মানে আমাদের টিম রেডি, আমাদের সিনেমাটোগ্রাফার এবং ডিরেক্টরও রেডি, রিসার্চাররাও রেডি। সো আমাদের ওই ধরনের কোনো হ্যাসেল নাই যে ধরেন আপনারা আসার পরে কাজ শুরু হবে, ব্যাপারটা এমন না। কিন্তু আপনারা আসলে ভালো, কারণ আমরা আসলে আপনাদেরকে নিয়ে কাজটা করতে চাই। ধন্যবাদ সবাইকে।